আসসালামু আলাইকুম বন্ধুরা। এই ছেলেটা একদিন আকাশ থেকে পড়া এমন একটা রহস্যময় নোট খুঁজে পায় যেটাতে সে যারই নাম লিখতো সেই মারা যেত। তাই এই ছেলেটা পুরো দেশ থেকে খারাপ কাজ শেষ করার জন্য সকল খারাপ লোকেদের নাম এই নোটে লিখে সবাইকে মারতে শুরু করে। কিন্তু এইসব কিছু করতে গিয়ে মৃত্যুর দেবতা তাকে এমন ভাবে কন্ট্রোল করে ফেলে যে ছেলেটা পড়ে যায় মহা বিপদে। তো বন্ধুরা, আজকের এই গল্পটা বিখ্যাত জাপানিজ অ্যানিমে সিরিজের লাইভ অ্যাকশন মুভি ডেথ নোট কে নিয়ে। তো গল্পের শুরুতে আমরা সিয়াটেল শহরের একটা হাই স্কুল দেখতে পাই, আর এই স্কুলের পরিবেশটা অনেক কোলাহলপূর্ণ ছিল। এদিকে মাঠের গ্যালারিতে লাইট টার্নার নামের একটা ছেলে বসে রয়েছে। সে কিছু টাকার বিনিময়ে অন্য সব স্টুডেন্টদের হোমওয়ার্ক করে দেয়। সে নিজের মনে নিজের কাজটা করে চলেছিল, আর তখনই হঠাৎ করে আকাশ থেকে একটা কালো রঙের ডায়েরি সোজা তার পায়ের কাছে এসে পড়ে যায়। লাইট অনেক অবাক হয়ে ডায়েরিটা হাতে তুলে নেয়, আর সে দেখতে পায় যে ডায়েরিটার উপরে কাভারে বড় বড় করে লেখা রয়েছে ডেথ নোট। লাইট ওই কাভারটা খুলে দেখতে পায় যেখানে ভেতরে অনেকগুলো নিয়ম লেখা রয়েছে। প্রথম নিয়মটাই ছিল যে এই ডায়েরিতে যার নাম লেখা হবে তার মৃত্যু হয়ে যাবে। এইসব কিছু দেখে লাইট হাসে। সে ভাবে যে হয়তো কেউ তার সঙ্গে মজা করছে, আর এই বইটা তাকে বোকা বানানোর জন্য এখানে ফেলে রেখেছে। এদিকে লাইট যখন বইটা ব্যাগে ঢোকাচ্ছিল তখনই সে মাঠের আরেক পাশে একটা ঝামেলা দেখতে পায়। সে দেখে যে কেনি নামের এক বখাটে ছেলে একটা নিরীহ ছেলেকে অনেক মারধর করছে। লাইট এটা দেখে নিজেকে আর আটকাতে পারে না, সে সোজা কেনির কাছে চলে যায়। লাইট কেনিকে বলে যে এই ছেলেটাকে ছেড়ে দাও, ওকে মারছো কেন? এই কথা শুনে কেনি অনেক রেগে যায়। কেনি লাইটকে বলে যে তুই এখানে কেন এসেছিস, নিজের চরকায় তেল দে, চলে যা এখান থেকে। এরপর কেনি সোজা লাইটের মুখের উপর একটা জোরে ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। লাইটের ব্যাগ থেকে সকল হোমওয়ার্কের কাগজ মাটিতে ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সেখানে একজন টিচার চলে আসে, কিন্তু টিচার কেনির কোনো দোষ না ধরে উল্টে লাইটকেই অন্যের হোমওয়ার্ক করার অপরাধে তাকে ধরে ফেলে। সে লাইটকে পানিশমেন্ট হিসেবে ডিটেনশন রুমে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে লাইট একটা ফাঁকা ডিটেনশন রুমে একা একা বসে রয়েছে। বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এদিকে হঠাৎ করে ঘরের লাইটস গুলো কাঁপতে কাঁপতে পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর চারপাশ একেবারে অন্ধকার হয়ে যায়। লাইট ভয় পেয়ে এদিকে ওদিকে তাকায়। সে অবাক হয়ে দেখতে পায় যে ঘরের এক কোণায় অন্ধকারে একটা ভয়ঙ্কর আকৃতির বিশাল ছায়া দাঁড়িয়ে রয়েছে। ছায়াটা আসলে ছিল রিউক নামের এক শিনিগামী বা মৃত্যুর দেবতা। রিউক একটা আপেল খাচ্ছিল। সে তার ভয়ঙ্কর লাল চোখ নিয়ে লাইটের দিকে এগিয়ে আসে। রিউক তার ভয়ঙ্কর গলার আওয়াজে লাইটকে বলে, বইটা খোলো আর নিয়মগুলো ভালো মতো পড়ো। লাইট অনেক ভয় পেয়ে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে, কিন্তু সে রিউকের কথা মতো ডেথ নোটটা খুলে ফেলে। রিউক তখন জানালার বাইরে ইশারা করে লাইটকে বলে, ওই যে ছেলেটা, ওর নাম লিখে ফেলো আর দেখো তারপর কি হয়। লাইট জানালার বাইরে তাকিয়ে দেখে যে ওই বখাটে ছেলে কেনি বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। লাইট প্রথমে বিশ্বাস করতে চায় না। সে ভাবে যে সবকিছু হয়তো তার কোনো দুঃস্বপ্ন হতে পারে, কিন্তু রিউক তাকে বারবার জোর করতে থাকে। এরপর লাইট তার কলম দিয়ে ডেথ নোটের ভেতরে কেনির নাম লিখে ফেলে, আর মৃত্যুর কারণ হিসেবে সে লিখে রাখে মাথা কেটে যাওয়া। অপরদিকে আমরা দেখতে পাই যে কেনি রাস্তা দিয়ে যাবার সময় একটা মেয়ের সাইকেল আটকে তাকে বিরক্ত করছে, আর ঠিক ওই মুহূর্তে একটা বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রাস্তার পাশে একটা মইয়ের সাথে মারাত্মক ধাক্কা খায়। আর সেই ধাক্কার কারণে মইয়ের একটা ধারালো অংশ ছিটকে এসে সোজা কেনির ঘাড়ের উপর দিয়ে চলে যায়। এক মুহূর্তের মধ্যে কেনির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে। লাইট জানালার কাচ দিয়ে নিজের চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরোপুরি চমকে যায়। সে আতঙ্কে চিৎকার করে পেছনের দিকে সরে আসে। সে বুঝতে পারে যে এই ডেথ নোট কোনো সাধারণ বই নয়, এটা আসলেই কাজ করে। এদিকে লাইট দ্রুত বইটা নিজের ব্যাগে ভরে সোজা দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। লাইটের বাবা রিচার্ড টার্নার পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। আমরা এখানে জানতে পারি যে কয়েক বছর আগে অ্যান্থনি নামের একজন ক্রিমিনাল লাইটের মাকে খুন করেছিল, কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে আদালত তাকে কোনো শাস্তি দিতে পারেনি।
লাইট তার ঘরে বসে ডেথ নোটের নিয়মগুলো খুবই ভালোভাবে পড়ে নেয়। সে ভাবে যে আইন যখন ওই ক্রিমিনালদের কিছু করতে পারেনি, তখন সে এই বইটা দিয়ে তার মায়ের খুনিকে শেষ করে দেবে। এই কথা ভেবে লাইট তার প্রথম টার্গেট হিসেবে সেই ক্রিমিনাল অ্যান্থনির নাম ডেথ নোটের পাতায় লিখে ফেলে। সে মৃত্যুর কারণ হিসেবে লেখে হার্ট অ্যাটাক। অপরদিকে আমরা দেখতে পাই যে অন্য শহরের একটা ক্যাসিনো রেস্টুরেন্টে বসে থাকা ওই ক্রিমিনাল হঠাৎ করে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করে। সে ব্যথায় ছটফট করতে করতে ফ্লোরে পড়ে যায় আর সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এদিকে পরদিন লাইট আবার স্কুলে চলে যায় আর সে মাঠের এক কোনায় বসে ডেথ নোটের নিয়মগুলো আবারও খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে থাকে। অপরদিকে মিয়া নামের একটা মেয়ে তার কাছে চলে আসে। মিয়া আসলে গতকাল লাইটকে ওই কেনির মৃত্যুর সময় অদ্ভুত আচরণ করতে দেখতে পেয়েছিল, তাই সে লাইটের ব্যাপারে কিছুটা কৌতূহলী ছিল। মিয়া লাইটকে বলে যে তুমি ওই অদ্ভুত বইটা নিয়ে কি করছিলে? কালকে ওই কেনি যখন মারা যাচ্ছিল তখন তুমি এমন অদ্ভুত আচরণ করছিলে কেন? লাইট মিয়াকে অনেক পছন্দ করত, তাই সে মিয়াকে বিশ্বাস করে এই বইয়ের সকল সত্য কথা বলে দেয়। সে মিয়াকে বলে যে এই বইতে যার নাম লেখা হবে সে মারা যাবে, আর আমি কাল রাতে এটা দিয়ে আমার মায়ের খুনিকে মেরে ফেলেছি। মিয়া হাসতে হাসতে লাইটকে বলে যে তুমি কি আমার সঙ্গে মজা করছো? এমন কোনো জাদুকরি বই বাস্তবে হতেই পারে না। তাই লাইট তাকে প্রমাণ দেখানোর জন্য স্কুলের একটা ফাঁকা রুমে নিয়ে যায়। সে একটা টিভি চালু করে আর সেখানে লাইভ নিউজ দেখতে শুরু করে। টিভিতে দেখাচ্ছিল যে একজন ভয়ঙ্কর অপরাধী কিছু সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে আর পুলিশ চারপাশ থেকে সেই অপরাধীকে ঘিরে রয়েছে। লাইট তখন ডেথ নোটে ওই অপরাধীর নাম লিখে ফেলে আর মৃত্যুর কারণ হিসেবে লেখে গলায় ফাঁস লেগে মৃত্যু। অপরদিকে লাইভ টিভিতে সবাই অবাক হয়ে দেখতে পায় যে এই অপরাধী হঠাৎ করে পুলিশকে দেখে অনেক ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সেই অপরাধী পেছনের একটা ভাঙা রাস্তা দিয়ে পালাতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে যায় আর একটা ঝুলন্ত মজবুত তারের সঙ্গে পেঁচিয়ে যায়, আর সেই তার তার গলায় শক্তভাবে আটকে গিয়ে দম বন্ধ হয়ে সেখানে মারা যায়। মিয়া নিজের চোখের সামনে টিভিতে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরোপুরি চমকে যায়। সে বুঝতে পারে যে লাইট আসলে কোনো মজা করছে না। সে ডেথ নোটের এই ভয়ঙ্কর ক্ষমতা দেখে ভয় পাওয়ার বদলে উল্টে অনেক মুগ্ধ হয়ে যায়। সে লাইটকে জড়িয়ে ধরে আর তাকে কিসও করে ফেলে। এরপর তারা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এই ডেথ নোট দিয়ে দুনিয়ার সকল খারাপ মানুষকে শেষ করে দেবে। তারা ভাবে যে তারা দুজন মিলে এই পৃথিবীকে সম্পূর্ণ অপরাধ মুক্ত করে ফেলবে। তারা নিজেদের জন্য একটা ছদ্মনাম দেবার কথাও চিন্তা করে যেন পুলিশ তাদেরকে কখনোই ধরতে না পারে। লাইট মিয়াকে বলে যে আমাদের এমন একটা নাম দরকার যা শুনে সবাই ভয় পাবে। রাশিয়ান আর জাপানিজ ভাষায় কিলারের অনুবাদ হলো কিরা, তাই আমরা মানুষের কাছে নিজেদের পরিচয় দেব কিরা হিসেবে। এদিকে সারা বিশ্ব জুড়ে প্রতিদিন হাজার হাজার ক্রিমিনাল রহস্যজনকভাবে হার্ট অ্যাটাকে মারা যেতে শুরু করে। টিভির খবর থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মুখে শুধু একটাই নাম ছড়িয়ে পড়ে, আর সেটা হলো কিরা। সাধারণ মানুষ কিরাকে এখন ঈশ্বরের মতো মানতে শুরু করে। তারা ভাবে যে কিরা তাদেরকে সকল খারাপ মানুষদের হাত থেকে বাঁচাচ্ছে। এমনকি অনেক মানুষ রাস্তায় নেমে কিরার নামে স্লোগানও দিতে শুরু করে। অপরদিকে এমন গণহারে মৃত্যু দেখে সারা পৃথিবীর পুলিশ আর সরকার অনেক চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে না যে এই কিরা আসলে কে, আর সে কিভাবে পৃথিবীর নানা প্রান্তে থাকা এত মানুষকে একই সাথে মারতে পারছে। ঠিক তখনই এই কেসটা সলভ করার জন্য এল নামের একজন রহস্যময় ডিটেকটিভের আগমন ঘটে। এল সব সময় তার মুখ কালো কাপড়ে ঢেকে রাখে আর অনেক অদ্ভুত স্টাইলে চেয়ারের উপরে পা তুলে বসে মিষ্টি জাতীয় খাবার খায়। সে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ডিটেকটিভ ছিল। এল তার একজন বিশ্বস্ত সহযোগী ওয়াতারিকে নিয়ে সোজা সিয়াটেল শহরে চলে আসে, কারণ এল তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে অ্যানালাইজ করে বুঝে যায় যে কিরার প্রথম খুনটা এই সিয়াটেল শহর থেকেই শুরু হয়েছিল। এল সারা বিশ্বের সকল পুলিশ চিফকে ভিডিও কলে উদ্দেশ্য করে বলে যে আপনারা চিন্তা করবেন না, কিরা কোনো ঈশ্বর নয়, সে একজন সাধারণ মানুষ, আর আমি খুবই জলদি এই কিরাকে ধরে ফেলবো। এদিকে ডিটেকটিভ এল সিয়াটল পুলিশ ডিপার্টমেন্টে এসে লাইটের বাবা জেমস টার্নারের সঙ্গে একটা গোপন মিটিং করে। এল তার অদ্ভুত স্বভাবের মতো চেয়ারের উপরে পা তুলে বসে একটার পর একটা চকলেট খেতে থাকে। এল জেমসকে বলে যে মিস্টার টার্নার, আমি এই পুরো পুলিশের ডেটাবেসটা চেক করে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছি।
কিরা যাদেরকে মারছে তাদের অনেকের তথ্যই সাধারণ মানুষের জানার কথাই নয়। আমার মনে হয় যে কিরা আপনাদের পুলিশ ফাইলে অ্যাক্সেস করতে পারছে। জেমস এই কথাটা শুনে অবাক হয়ে যায়। সে এলকে বলে যে আপনি কি বলতে চাইছেন, যে আমাদেরই কোনো অফিসার এই কাজের সঙ্গে জড়িত? এল তখন ঠান্ডা মাথায় উত্তর দেয়, হতেও পারে। কিরা হয়তো আপনাদেরই খুবই কাছের কেউ, তাই আমি চাই আপনাদের অফিসারদের উপরে নজরদারি বাড়িয়ে দিন। অপরদিকে লাইট তার নিজের ঘরে বসে তার বাবার ল্যাপটপ থেকে কিছু অপরাধীর ফাইল চুরি করে ফেলে। মিয়া তখন লাইটের পাশে বসেছিল। মিয়া লাইটের হাত ধরে বলে যে লাইট, তুমি এত ভয় পাচ্ছ কেন? এই অপরাধীগুলো তো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, এদের এক্ষুনি শেষ করে দেয়া দরকার। লাইট একটু চিন্তিত হয়ে বলে যে মিয়া, আমার বাবা যদি বুঝতে পারে আমি তার ল্যাপটপ হ্যাক করেছি তাহলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। কিন্তু মিয়া লাইটকে উস্কানি দেয় আর বলে যে আমরা তো ভালো কাজই করছি লাইট, তুমি তো জাস্ট নামগুলো লিখছো, বাকি কাজ তো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এখন মিয়ার কথায় রাজি হয়ে লাইট ডেথ নোটের পাতায় অনেকগুলো নাম লিখে ফেলে। আর পরদিনই সিয়াটল শহরের কুখ্যাত ড্রাগ ডিলার আর খুনিরা হঠাৎ করে মারা যেতে শুরু করে। এদিকে এল বুঝতে পারে যে কিরা এখন তাকে চ্যালেঞ্জ করছে, তাই সেই সিদ্ধান্ত নেয় যে কিরাকে একটা ফাঁদে ফেলবে। তাই এল এখন টিভিতে একটা ইমার্জেন্সি লাইভ ব্রডকাস্ট চালু করে। তবে সে নিজে টিভির সামনে আসে না, বরং তার একজন প্রতিনিধিকে দিয়ে একটা ঘোষণা দেয়। টিভিতে ওই প্রতিনিধি লোকটা নিজেকে এল হিসেবে পরিচয় দিয়ে বলে যে কিরা, আমি জানি তুমি এই সিয়াটল শহরে রয়েছো, তুমি নিজেকে ঈশ্বর ভাবছো, কিন্তু আসলে তুমি একজন ভীতু খুনি। সাহস থাকলে আমাকে এখনই মেরে দেখাও। লাইট আর মিয়া যখন ড্রয়িং রুমে বসে টিভিতে এই খবরটা দেখছিল, মিয়া তখন অনেক রেগে গিয়ে লাইটকে বলে যে এই লোকটার এত সাহস, ও সারা বিশ্বের সামনে আমাদের অপমান করছে। লাইট, ওর নামটা লিখে দাও এক্ষুনি। লাইট প্রথমে অনেক দ্বিধায় পড়ে যায়, কারণ সে জানতো না যে টিভির ওই লোকটা আসল এল কিনা। কিন্তু মিয়ার বারবার চাপে পড়ে লাইট ডেথ নোটে ওই লোকটার নাম লিখে ফেলে। অপরদিকে লাইভ টিভিতে সবাই দেখতে পায় যে ওই লোকটা কথা বলতে বলতে হঠাৎ করে বুকে হাত দিয়ে নিচে পড়ে যায় আর হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায়। লাইট আর মিয়া এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারা ভাবে যে তারা আসল এলকে মেরে ফেলেছে। কিন্তু ঠিক তখনই টিভির স্ক্রিনটা কালো হয়ে যায় আর সেখানে একটা বড় করে ইংরেজি এল বর্ণ ভেসে ওঠে। আর তখন একটা এআই ভয়েসের মাধ্যমে আসল এল কথা বলতে থাকে। এল হাসতে হাসতে বলে, ধন্যবাদ কিরা, আমি এটাই চাচ্ছিলাম। টিভির ওই লোকটা আসলে এল ছিলই না, সে ছিল একজন মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি। আমি তো শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম যে কোনো মানুষকে মারার জন্য তোমার সেই লোকটার নাম আর চেহারা জানার দরকার আছে কিনা। এখন আমি নিশ্চিত যে তুমি মানুষের নাম আর চেহারা ছাড়া তাকে কোনোভাবেই মারতে পারবে না। আর আমি এটাও বুঝে গেছি যে তুমি এখন সিয়াটেলেরই কোনো একটা এলাকায় রয়েছো। লাইট এই কথা শুনে একেবারে ভয়ে জমে যায়। সে বুঝতে পারে যে সে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে। এল তার বুদ্ধিমত্তা দিয়ে লাইটকে একটা বিশাল বড় বিপদে ফেলে দেয়। এদিকে লাইটের বাবা জেমস যখন বাড়িতে ফেরে তখন সে অনেক চিন্তিত ছিল। লাইট তার বাবাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? জেমস লাইটকে বলে যে লাইট, এই এল নামের ডিটেকটিভটা খুবই ভয়ঙ্কর। সে আজকে আমাদের উপরে নজর রাখার জন্য সিয়াটেলের প্রত্যেকটা বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। সে আমাদের ডেটাবেস চেক করছে। আমার ভয় হচ্ছে কিরা হয়তো খুবই জলদি ধরা পড়ে যাবে। এদিকে পরদিন লাইটের বাবা জেমস টার্নার টিভিতে একটা প্রেস কনফারেন্স করে। সে সকলের সামনে সরাসরি কিরাকে চ্যালেঞ্জ করে বলে যে কিরা কোনো ঈশ্বর নয়, সে একজন কাপুরুষ। আমি সিয়াটেল পুলিশের পক্ষ থেকে বলছি, আমরা কিরাকে ধরে তার উপযুক্ত শাস্তি দেব। অপরদিকে লাইট আর মিয়া ঘরে বসে টিভিতে এই নিউজটা দেখছিল। জেমসের এই কথাগুলো শুনে মিয়া অনেক রেগে যায়। মিয়া লাইটকে বলে যে তোমার বাবা আমাদের সকল প্ল্যান নষ্ট করে দেবে, ওর নাম এক্ষুনি এই ডেথ নোটে লিখে ফেলো। লাইট মিয়ার এই কথা শুনে পুরো হতবাক হয়ে যায়। সে অনেক রেগে গিয়ে মিয়াকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? ও আমার বাবা, আমি কোনোভাবে আমার বাবাকে মারতে পারবো না। এদিকে এল তার বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারে যে কিরা হয়তো জেমস টার্নারের খুবই কাছের কেউ, যার কাছে পুলিশের ডেটাবেসের অ্যাক্সেস রয়েছে। তাই এল তার কিছু গোপন এফবিআই এজেন্টকে লাইটের উপরে নজর রাখার জন্য পাঠিয়ে দেয়, কারণ জেমসের কাছের লোক বলতে একমাত্র লাইটই ছিল। অপরদিকে লাইট যখন বাইরে যায় তখন সে বুঝতে পারে যে কিছু লোক সব সময় তাকে ফলো করছে। সে তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে লাইট একদিন একটা কফি শপে বসেছিল।
হঠাৎ করে এল নামের সেই ডিটেকটিভ সেখানে চলে আসে আর লাইটের সামনে চেয়ারে তার সেই অদ্ভুত স্টাইলে পা তুলে বসে পড়ে। লাইট এলকে দেখে কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারছিল যে এই অদ্ভুত লোকটাই সেই বিখ্যাত ডিটেকটিভ এল। এল তার মুখ ঢাকা কাপড়টা একটু নামিয়ে সরাসরি লাইটকে বলে, হ্যালো লাইট, আমি এল, আমি জানি তুমি কিরা। লাইট এটা শুনে ভেতর থেকে একেবারে কেঁপে ওঠে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে যে আপনি এসব কি বলছেন, আমি কেন কিরা হতে যাব। এল খুবই ঠান্ডা মাথায় একটা মিষ্টি খেতে খেতে বলে যে তোমার বাবার কাছে কিন্তু পুলিশের সকল তথ্যের অ্যাক্সেস রয়েছে, আর তাছাড়াও কিরার প্রথম খুনটা তোমার স্কুলের কাছেই হয়েছে। আমি শুধুমাত্র প্রমাণ খুঁজছি। আমি বুঝে গেছি যে তুমি কিরা, কিন্তু আমার কাছে এখনো কোনো প্রমাণ নেই, আর আশা করি খুবই জলদি আমি প্রমাণগুলো পেয়েও যাব। এই কথা বলে এল এখান থেকে চলে যায়। লাইট বুঝতে পারে যে এল তাকে পুরোপুরি সন্দেহ করে ফেলেছে, আর এখন সে এক বিশাল বিপদের মধ্যে রয়েছে। অপরদিকে লাইট যখন বাড়িতে ফিরে আসে তখন সে টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখতে পায়। টিভিতে দেখায় যে ওই এফবিআই এজেন্ট গুলো যারা লাইটকে ফলো করছিল তারা সবাই হঠাৎ করে একসঙ্গে ছাদ থেকে লাফ দিয়ে নিজেদেরকে শেষ করে দিয়েছে। লাইট সাথে সাথে বুঝতে পারে যে এই ভয়ঙ্কর কাজটা কে করেছে। সে সোজা মিয়ার কাছে ছুটে চলে যায়, আর লাইট রেগে মেগে মিয়াকে বলে যে তুমি এটা করছোটা কি, তুমি ওই নিরীহ এজেন্ট গুলোকে মারলে কেন। মিয়া একদম হাসি মুখে ঠান্ডা মাথায় লাইটকে বলে যে ওরা আমাদেরকে ধরে ফেলতো লাইট, আমাদেরকে বাঁচতে হলে এভাবেই কাজ করতে হবে। আমি ডেথ নোট থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিজের কাছে লুকিয়ে রেখেছি। লাইট মিয়ার এই কথা শুনে একেবারে ভয়ে জমে যায়। সে বুঝতে পারে যে মিয়া এখন পুরোপুরি ডেথ নোটের ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে। সে এখন শুধু খারাপ মানুষদের নয়, বরং তাদের রাস্তায় যে আসবে তাকেই মেরে ফেলবে। এদিকে এফবিআই এজেন্টদের মৃত্যুর খবর শুনে এল পুরোপুরি রেগে আগুন হয়ে যায়। সে বুঝতে পারে যে লাইটই এই কাজটা করেছে। এল তার শান্ত স্বভাব হারিয়ে একেবারে রাগে পাগল হয়ে যায়। সে যে কোনো মূল্যে লাইটকে ধরার জন্য একেবারে মরিয়া হয়ে ওঠে। অপরদিকে লাইট বুঝতে পারে যে এলকে না থামালে এল খুব জলদি তার বাবাকে এবং তাকে ধরে ফেলবে। কিন্তু এলকে মারতে হলে তার আসল নামটা তো তাদের জানা দরকার, যা দুনিয়ার কেউ জানে না। লাইট তখন উপায় না পেয়ে রিউকের কাছে সাহায্য চায়। লাইট এখন রিউককে বলে যে আমাকে এলের আসল নামটা খুঁজে বের করতে হবে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। রিউক তার ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আমি তোমাকে কোনো নাম বলবো না, কিন্তু এলের অতীত আর তার আসল নাম শুধুমাত্র একজনই জানে, আর সে হলো ওয়াতারি। এই কথা শুনে লাইটের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে ডেথ নোটে এলের সহযোগী ওয়াতারির নাম লিখে ফেলে। লাইট শর্তে লিখে ফেলে যে মৃত্যুর আগে ওয়াতারি নিউ ইয়র্কের সেই পরিত্যক্ত এতিমখানায় যাবে যেখানে এল বড় হয়েছিল। সেখানে গিয়ে ওয়াতারি এলের আসল নাম খুঁজে বের করবে আর লাইটকে ফোনে জানাবে, আর তারপর ওয়াতারি মারা যাবে। এদিকে ওয়াতারি এলের সাথেই বসেছিল, আর হঠাৎ করে সে যেন হিপনোটাইজ হয়ে যায়। সে এলকে কিছু না বলেই সোজা নিউ ইয়র্কের ওই পুরনো পরিত্যক্ত এতিমখানার দিকে রওনা হয়ে যায়। অপরদিকে এল ওয়াতারিকে খুঁজে না পেয়ে একেবারে পাগল হয়ে যায়। সে ওয়াতারির ফোনে বারবার ফোন করে, কিন্তু ওয়াতারি তার ফোনই ধরে না। এল বুঝতে পারে যে কিরা ওয়াতারিকে ডেথ নোট দিয়ে পুরোপুরি ভাবে কন্ট্রোলে নিয়ে ফেলেছে। এল সোজা লাইটের বাড়িতে পুলিশ নিয়ে চলে আসে, আর এখন এল লাইটের বাবা জেমসকে সরাসরি বলে যে আপনার ছেলে লাইটই হলো কিরা, সে আমার বন্ধু ওয়াতারিকে কন্ট্রোল করছে, আমি ওকে ছাড়বো না। জেমস এলের কথা একেবারে বিশ্বাস করে না, সে উল্টে এলকে তার বাড়ি থেকে বের করে দেয়। অপরদিকে লাইট তার ঘরে বসে ওয়াতারির কলের জন্য অপেক্ষা করতে থাকে, আর ঠিক তখনই মিয়া সেখানে চলে আসে। মিয়া লাইটের হাতে ডেথ নোটের একটা ছেঁড়া পাতা ধরিয়ে দেয়, আর লাইট পাতাটা খুলে দেখে যে সেখানে বড় করে লাইটের নিজের নামই লেখা রয়েছে, আর তার মৃত্যুর সময় লেখা আছে রাত 12টা। লাইট নিজের চোখের সামনে নিজের নাম দেখতে পেয়ে পুরোপুরি চমকে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে। লাইট অনেক অবাক হয়ে মিয়াকে বলে, তুমি আমার নাম কেন লিখেছো, তুমি আমাকে মেরে ফেলতে চাও। মিয়া একদম ঠান্ডা মাথায় হাসি মুখে লাইটকে বলে যে রাত 12টার সময় তোমার হার্ট অ্যাটাক হবে লাইট, কিন্তু তুমি যদি এই ডেথ নোটের মালিকানা আমাকে দিয়ে দাও তাহলে আমি এই পাতাটা পুড়িয়ে দেব আর তুমি বেঁচে যাবে, কারণ আমি জানি তুমি এলকে মারতে পারবে না, কিন্তু আমি পারবো। লাইট বুঝতে পারে যে মিয়া ক্ষমতার লোভে পুরোপুরি অন্ধ হয়ে গেছে। সে ডেথ নোটের জন্য নিজের ভালোবাসার মানুষকেও মারতে প্রস্তুত। তো এখানে লাইট বুঝতেই পারে না যে সে এখন কি করবে।
এদিকে নিউ ইয়র্কের সেই পরিত্যক্ত এতিমখানায় ওয়াতারি পৌঁছে যায়। সে একটা পুরনো ফাইল খুঁজে পায় যেখানে এলের আসল নাম লেখা আছে। ওয়াতারি সাথে সাথে লাইটকে ফোন করে, আর ওয়াতারি ফোনে লাইটকে বলে যে আমি এলের আসল নাম পেয়ে গেছি, ওর নাম হলো। কিন্তু ওয়াতারি নামটা বলার ঠিক আগ মুহূর্তে পুলিশ আর এলের লোকেরা সেই এতিমখানায় চলে আসে। ওয়াতারি ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু ঠিক তখনই ডেথ নোটের সময় অনুযায়ী হঠাৎ করে কয়েকটা গুলি এসে ওয়াতারির গায়ে লাগে, আর সে বেচারা ওখানেই মারা যায়। এলের আসল নাম আর লাইটের জানা হয় না। এদিকে লাইট বুঝতে পারে যে তার হাতে বাঁচার জন্য আর খুব বেশি সময় নেই, তাই সে মিয়াকে ফোন করে আর শহরের একটা বিশাল ফেরিস হুইল বা নাগরদোলার কাছে আসতে বলে। অপরদিকে এল ওয়াটারের মৃতদেহ দেখে পুরোপুরি পাগল হয়ে যায়। সে একটা পুলিশের গাড়ি চুরি করে আর পাগলের মতো লাইটকে খোঁজার জন্য শহরের রাস্তায় বেরিয়ে পড়ে। এল জানে যে লাইটই ওয়াতারিকে মেরেছে, তাই সে আজকে লাইটকে নিজের হাতে খুন করার সিদ্ধান্ত নেয়। এদিকে লাইট ওই ফেরিস হুইলে গিয়ে মিয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যে মিয়া সেখানে চলেও আসে। আর লাইটের সঙ্গে ওই নাগরদোলার একটা বক্সে সে উঠে বসে। নাগরদোলাটা যখন একেবারে উপরের দিকে পৌঁছায় তখন লাইট মিয়ার দিকে তাকায়। লাইট মিয়াকে বলে, মিয়া, আমি ভেবেছিলাম আমরা একসঙ্গে পুরো পৃথিবীটাকে বদলে দেব, কিন্তু তুমি আমার সঙ্গে বেইমানি করেছো। আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি, আমার নামের ওই পাতাটা আমাকে দিয়ে দাও। কিন্তু মিয়া হাসি মুখে লাইটকে বলে যে তুমি বুঝতে পারছো না লাইট, আসলে ওই ডেথ নোটের ক্ষমতা তোমার জন্য নয়, ওটা আমার জন্য। বইটা আমাকে দিয়ে দাও, আমি তোমার নামের পাতাটা পুড়িয়ে দেব, কথা দিচ্ছি। মিয়া লাইটের ব্যাগ থেকে জোর করে ওই ডেথ নোটটা বের করে নেয়, আর ঠিক তখনই লাইট একটা রহস্যময় হাসি দেয়। লাইট মিয়াকে বলে যে তুমি ভেবেছো তুমি আমার থেকে অনেক বেশি চালাক, তাই না? আমি আগে থেকে জানতাম যে তুমি এমন কিছু করতে চলেছো, তাই আমি ডেথ নোটে তোমার নাম লিখে রেখেছি। মিয়া এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায়। সে ডেথ নোট খুলে দেখে যে সত্যি সেখানে মিয়ার নাম লেখা রয়েছে। লাইট ডেথ নোটে লিখেছিল যে মিয়া যদি লাইটের কাছ থেকে এই বইটা কেড়ে নেয় তবে ফেরিস হুইলটা ভেঙে পড়বে আর মিয়া মারা যাবে। অপরদিকে ঠিক তখনই ফেরিস হুইলের একটা বড় অংশ ভেঙে পড়তে শুরু করে, আর লাইট আর মিয়ার বক্সটা একেবারে নিচের দিকে আছড়ে পড়তে থাকে। এদিকে নাগরদোলা ভেঙে পড়ার সময় মিয়ার হাত থেকে ডেথ নোটটা নিচে পানিতে পড়ে যায়। মিয়া আর লাইট উপর থেকে নিচে পড়ে যায়, আর মিয়া সোজা একটা লোহার পিলারের উপরে গিয়ে পড়ে, আর সেখানে সে মারা যায়। অপরদিকে লাইট সোজা পানিতে গিয়ে পড়ে, আর এদিকে আমরা দেখতে পাই যে লাইট আসলে একটা মাস্টারমাইন্ড প্ল্যান করেছিল। সে আগে থেকে ডেথ নোটে একজন ক্রিমিনালের নাম লিখে রেখেছিল, আর তাকে নির্দেশ দেয়া হয়েছিল যে সে লাইটকে পানি থেকে বাঁচাবে। তারপর মিয়ার লেখা লাইটের নামের পাতাটা পুড়িয়ে ফেলবে এবং লাইটকে হাসপাতালে পৌঁছে দিয়ে সে নিজে মারা যাবে। এখন সে ক্রিমিনালটা পানিতে ঝাঁপ দিয়ে লাইটকে বাঁচিয়ে ফেলে, আর তারপর সে মিয়ার লুকিয়ে রাখা ওই পাতাটা আগুনে পুড়িয়ে দেয়, যার ফলে লাইটের রাত 12টায় মৃত্যুর অভিশাপটা কেটে যায়। এরপর ওই ক্রিমিনাল লাইটকে হাসপাতালে রেখে ডেথ নোটের নিয়ম অনুযায়ী নিজে মারা যায়। অপরদিকে এল পাগলের মতো লাইটকে খুঁজতে খুঁজতে লাইটের ঘরে চলে আসে, আর এখানে এল লাইটের ঘরের ভেন্টিলেশনের ভেতরে ডেথ নোটের একটা ছেঁড়া পাতা খুঁজে পায়। এল বুঝতে পারে যে সে চাইলে এখন এই পাতায় লাইটের নাম লিখে তাকে মেরে ফেলতে পারবে, তাই এল পাতাটার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দেয়। এদিকে আমরা দেখতে পাই যে লাইট হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। তার বাবা জেমস তার পাশে বসে রয়েছে, আর জেমস এতক্ষণে সকল প্রমাণ দেখে বুঝতে পেরেছে যে তার ছেলে লাইটই আসলে কিরা। জেমস অনেক ইমোশনাল হয়ে লাইটকে বলে যে লাইট, আমি জানি তুমি কিরা, কিন্তু তুমি আমার ছেলে, আমি তোমাকে বাঁচাবো। অপরদিকে ঠিক তখনই অন্ধকার থেকে রিউক সেখানে চলে আসে। রিউক তার ভয়ঙ্কর হাসি দিয়ে লাইটের দিকে তাকিয়ে বলে যে মানুষ আসলে অনেক মজার হয়, তুমি খুব ভালো খেলেছো লাইট। আর ঠিক এই চরম সাসপেন্সের মধ্যে রিউকের হাসির শব্দ দিয়ে এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা শেষ হলেও আমরা যেটা বুঝতে পারি, অর্থাৎ পরিচালক আমাদের যেটা বোঝার জন্য গল্পে ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ডিটেকটিভ এল আসলে কিরার ঘরে যে ডেথ নোটের পাতা পেয়েছিল সেখানে সে লাইটের নাম লিখে দিয়েছে, আর এখন এই মৃত্যুর দেবতা লাইটের সামনে এসেছে লাইটকে মেরে ফেলার জন্য।
তো লাইটের মৃত্যুটা আমাদের দেখানো হয় না, কিন্তু অবভিয়াসলি আমরা এটা বুঝতেই পারি যে লাইট এই ঘটনার সাথে সাথে এখানে মারা গেছে। আর ওই ডেথ নোটের আসল মালিকানা এখন পেয়ে গেছে ডিটেকটিভ এল। তো কেমন লাগলো? যদিও এটা অ্যানিমে সিরিজের চাইতে অনেক বেশি অ্যাভারেজ, কারণ অ্যানিমে সিরিজটা অনেক বেশি সুন্দর। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।